তোমাদের সিয়ার কোথায়? সিয়ার কি আছো? প্রকাশ বা সাদমান? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যায় আমার কথা স্পষ্ট না? জি স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমার স্ক্রিনটা তো মনে দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে। দেখো, আমরা প্রথমে কি এই যে জেনারেল টার্মস এন্ড প্রিন্সিপালস অফ টিচিং টেকনোলজি, যেটাতে আমরা এই তোমার ইয়ে করছি, কি বলে, ওই যে কোর্স ওয়েজ এগুলি দিয়ে যে শুরু করছিলাম। হ্যাঁ, তারপরে আসো এই যে তোমার তারপর চ্যাপ্টার আমরা যেটা পড়ছি, বেসিক মেকানিক্যাল প্রিন্সিপালস অফ নিটিং টেকনোলজি, সিঙ্কার, হ্যাঁ, তারপর ধরো ক্যাম, এগুলো নিয়ে আমরা পড়ছিলাম। হ্যাঁ, যে টাইপস অফ ক্যাম, স্টিচ ক্যাম, রেজিং ক্যাম, এগুলো আমরা পড়ছিলাম যেটাই। তারপর আসো আরেকটা চ্যাপ্টার আমরা শেষ করছি, এলিমেন্টস অফ নিটেড লুপ স্ট্রাকচার। এটা আমরা বই থেকে পড়ছিলাম, সবগুলো আমরা কিন্তু বই থেকেই পড়ছি অ্যাকচুয়ালি, যদিও হয়তো ফন্ট বড় করার জন্য আমি আলাদা শীট তৈরি করছিলাম। আর এখন আমরা ৭ নাম্বার চ্যাপ্টার, যে দা ফোর বেস ওয়েভ নিটেড স্ট্রাকচারস, হ্যাঁ, এইটা পড়বো। এটা শুরু করব। এই যে এটা দা ফোর প্রাইমারি বেস ওয়েভ নিটেড স্ট্রাকচারস, এটা হচ্ছে ওই ডেভিড জে স্পেন্সার বইয়ের ৭ নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, যে এর সাথে তোমরা ইয়ে করবা, কি বলে, বেলাল স্যারের বইটা দেখবা। ১ মিনিট দাঁড়াও, ওই দিক থেকে শব্দ আসতেছে তো আমি একটু বন্ধ করি। যে তোমরা বেলাল স্যারের বইটা একটু দেখবা, বুঝছো? ওইটা থেকে আমি দেখলাম যে খুব সহজভাবে এই জিনিসগুলো বর্ণনা করা আছে। স্পেন্সারের বইয়ে যে যতগুলো টপিক আছে সবই ওখানে আছে, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, বুঝছো? আমরা যখন পড়াশোনা করছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন শুধু এই স্পেন্সারের বইটাই ছিল, বুঝছো? আমাদের স্পেন্সারের বইটি পড়তে হতো। এখন বেলাল স্যারের বইটা দেখলাম বেশ ভালো। হুম, ওইখানে তোমরা যদি তোমরা দেখছো মনে হয় যে ওখানে কি ইয়ার্নের এই চ্যাপ্টার আছে, তারপর ধরো এই উইভিং এর চ্যাপ্টার আছে, ফ্যাব্রিক স্ট্রাকচার ডিজাইনের চ্যাপ্টার আছে, নিটিং এর আছে, ডাইং প্রিন্টিং এর আছে। তোমরা ওখানে নিটিং এর পার্টটা দেখবা, আমার কাছে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমি আগে পড়ছিলাম, খেয়াল ছিল না। তো তোমরা বেলাল স্যারের বইটা দেখবা, ওখানে দেখবা অনেক সুন্দর ভাবে আছে, বিশেষ করে ওই যে নিটিং অ্যাকশন যেগুলো আমরা পড়ছি। হ্যাঁ, যেমন ধরো ওই যে আমরা ল্যাচ নিডেলের নিটিং অ্যাকশন পড়ছি, বিয়ার্ডের নিডেলের, তারপর লাস্ট আমরা পড়ছি কি সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনের নিটিং অ্যাকশন, ওখানে গিয়ে আমাদের সিঙ্কার যোগ হয়েছিল। হ্যাঁ, ল্যাবে দেখছিলাম এটা আমরা। তো তোমরা ওখানে দেখবা, ওখানে বেশ কয়েকটা মানে বেশি স্টেপ আছে, বুঝছো? ধরো ৭টা স্টেপে সম্ভবত নিটিং অ্যাকশন গুলা বর্ণনা করা আছে। ওইটার সবচেয়ে সুবিধা হচ্ছে যে ভাষাটা সহজ, বুঝছো? তো তোমরা সাথে বেলা স্যারের বই পড়বা। আর তোমাদের কাকে জানি আমি একটা ইয়ে বলছিলাম, কাকে বলছিলাম যে কোশ্চেন লিস্ট তৈরি করতে, তোমাদের ধরো পুরানো কোশ্চেন ঘেটে ওই কোশ্চেন তোমরা যেটা তোমাদের সাদমান, কাকে বলছিলাম তোমার খেয়াল আছে? আমি তো বলছিলাম মনে হয় স্যার, এই কোন কাকে। ব্যাপারে স্যার? হ্যাঁ, কোন ব্যাপারে? বুঝি নাই। স্যার, কোন ব্যাপারে? ওই কোশ্চেন কোশ্চেন স্যার, আমি তো নিটিং জানি এর না। কোশ্চেন, নিটিং এর কোশ্চেন নিয়ে তোমাদের ল্যাবে বলি নাই? স্যার গুঞ্জনের বলছিলেন। ও আছে এখানে? ও কি এখানে আছে? আচ্ছা, তোমাদের বলি। আচ্ছা, ওর নাম কি? রেজাউল কামাল, একজন তোকে তো করলাম, রেজাউল করিম নাকি দেখলাম নাম। আচ্ছা, যাই হোক, শুনো, আমি যেটা বলতে চাই যে তোমরা অন্তত ধরো যদি গত কত ৫-৬ বছরের কোশ্চেন নাও, হ্যাঁ, যেহেতু তোমার ১ বছরে কি ২টা সেমিস্টার,
ওই হিসাবে তোমার ধরো 10-12টা কোশ্চেন পাওয়ার কথা ফাইনালে। ওখান থেকে তোমরা কোশ্চেন গুলা দেখে চ্যাপ্টার ওয়াইজ করে ফেলো, বুঝছো? এখন যেগুলি চ্যাপ্টার পড়ানো হয়েছে ওগুলি তো বোঝার কথা, যেটা এই চ্যাপ্টার এটা চ্যাপ্টার এভাবে বোঝার কথা। তো কোশ্চেন লিস্ট নিয়ে করবা কি, যে কোশ্চেন যেন রিপিট না হয়, বুঝছো? যে ধরো 1 নম্বর কোশ্চেন লিখলা, 2 নম্বর কোশ্চেন লিখলা, 3 নম্বর লিখলা, এভাবে প্রথম বছরের কোশ্চেন লেখার পরে তারপর ধরো আরেকটা কোশ্চেন নিলা, ওতে হয়তো প্রথম বছরের কোশ্চেন রিপিট হয়েছে একটা কোশ্চেন, ধরো ওইটা আর লিখবা না। এইভাবে একটা ইয়ে তৈরি করার পরে করবা কি, যে তোমার একদম ইয়ে হইলো যে না, নিটিং থেকে এই কোশ্চেন গুলা গত 10 বছর, যদিও এটা তোমার ইয়ে না, যে কোনো গ্যারান্টি নাই যে এইগুলাই আসবে, কিন্তু নিটিং এর বেসিক জিনিসগুলো তোমাদের শেখা হবে। হুম। এখন করবা কি, 1 নাম্বার কোশ্চেন লিখলা, কোশ্চেন লিখে তারপরে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা লিখবা। এরপরে 2 নাম্বার কোশ্চেন লিখবা, 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা লিখবা। এইভাবে একটু তৈরি করবা। আর যেহেতু তোমাদের কি পরীক্ষার হয়তো খুব বেশি বাকি নাই, তাই এটা তোমাদের কাজে লাগবে। গুঞ্জন বলো, তুমি হাত তুলছো, বলো, কিছু বলবা? তোমার হাত উঠানো দেখতেছি। গুঞ্জন, তোমার কি স্পিকার, মাইক্রোফোন কি কাজ করতেছে না নাকি? আচ্ছা, যাই হোক, আমি মনে হয় বললাম ঠিক না, যে তোমরা মনে হয় বুঝতে পারছো যে এইটা তোমরা করলে তোমাদেরই সুবিধা হবে, কারণ পরীক্ষার হলে তোমাদের হয়তো বেশ কিছু কোশ্চেন থাকবে যেটা হয়তো তোমার পরীক্ষার হলে ইনস্ট্যান্টলি চিন্তা করে লিখতে হবে। হ্যাঁ, কিন্তু যেসব কোশ্চেন আগে থেকে প্রিপেয়ার করা সম্ভব, অ্যান্সার গুলা, ওটা প্রিপেয়ার থাকলে তোমার মানে লোডটা কমে যাবে, বুঝছো? যে পরীক্ষার হলে টাইমটা একটা ফ্যাক্টর থাকে। যে সব কোশ্চেনই যদি তোমার চিন্তা করে করে ইয়ে করে লিখতে হয়, তাহলে কিন্তু অনেক সময় হয় না, বুঝছো? অনেক কোশ্চেন দেখবা যে একদম প্রিপারেশন থাকে, সহজে পারা যায়, বুঝছো? আমি যেটা ইয়ে করতাম যে এক, যেসব কোশ্চেনের অ্যান্সার সব থেকে ভালো জানি, হ্যাঁ, ধরো বিশেষ করে যদি ম্যাথ কোশ্চেন হয়, ক্যালকুলেশনের কোশ্চেন হয়, ওইটা যদি মনে হয় ইজি আছে, আমি সবার আগে ওইটা অ্যান্সার করে দিতাম। তারপর কি, যে আস্তে আস্তে যেগুলি ডিফিকাল্ট মনে হতো যে না, চিন্তা ভাবনা করে দিতে হবে, ওগুলো আমি পরের দিকে অ্যান্সার করার চেষ্টা করতাম। শেষের দিকে টাইম নিয়ে ধীরে ধীরে, তাতে দেখতাম যে একটু সুবিধাই হইতো, মনে হইতো যে ধরো একটা কোশ্চেন চিন্তা ভাবনা করে দিতে হবে, and ওইটা লিখতে গিয়ে টাইম নষ্ট, মানে টাইম বেশি লাগতো, পরে দেখা যেত যেগুলি পারি ওগুলো অ্যান্সারের টাইম থাকতো না। যাই হোক, যে তোমরা ইয়ে করো যে ওই আগের কোশ্চেন গুলা নিয়ে কি কি কোশ্চেন আসে ওটা লিস্ট করে ওটার সলিউশন তোমরা আপাতত, যেহেতু লিখতে গেলে অনেক টাইম লাগবে, হাতে লিখতে গেলে সফট কপি তৈরি করতে পারো বই থেকে, বুঝছো? আমার মনে হয় এতে সুবিধা হবে, কারণ আমরা রিসার্চ সিস্টেমে আসলে দেখতেছি খুব ডিফিকাল্ট, হ্যাঁ, যে টাইম কোন দিকে চলে যায় টের পাওয়া যায় না, সাবজেক্ট তো একটা না, ঠিক আছে? তো আমরা দেখি এইদিকে আমাদের পড়ার জিনিসটা দেখি, যে আমরা এখন দেখবো এই যে ইয়ে দা ফোর প্রাইমারি base primary the four primary base wave knitted structures, and দেখো ওয়েভ নিটিং, ওয়েভ নিটিং এ 4টা প্রাইমারি বেস স্ট্রাকচার আছে। বেস মানে আমরা বলতে পারি বেসিক স্ট্রাকচার, যেখানে দেখো কি কি আছে, প্লেন রিব, ইন্টারলক এবং পার। এর মধ্যে ল্যাবে আমরা প্লেন রিব এবং ইন্টারলক এই 3টা মেশিন আমরা দেখছি। প্লেন বলতে আমরা বলতেছি যেটা সিঙ্গেল জার্সি, নিজেদের নিতে হচ্ছে। রিব আর ইন্টারলকের বেলায় আমরা আলাদা, মানে 2 সেট নিডেল ব্যবহার করছে এবং তাদের আলাদা গেটিং ছিল। রিব মেশিনে রিব গেটিং আর ইন্টারলক মেশিনে ইন্টারলক গেটিং ছিল। আর পার্ল হচ্ছে আমার একটু ভিন্ন ধরনের, এই মেশিনও ভিন্ন, যেটা ডবল, মানে ফেস 2টা বেড থাকে মুখোমুখি, যে এই নিডেল গুলা এগুলো থাকে ডবল এন্ডেড ল্যাচ নিডেল, মানে তার 2 দিকেই হুক থাকে, উপরে নিচে। এখন এই নিডেলটা কি করে, মানে তাকে ট্রান্সফার করা হয়, এক বেড থেকে আরেক বেডে নিয়ে যাওয়া হয়। এখন এই যাওয়ার সময় তার পথে তার হুকের সামনে তোমার ইয়ে থাকে, ইয়ান থাকে,
তখন যাওয়ার সময় কি করে, একটা লুপ তৈরি করে, আবার অন্য বেডে যাওয়ার সময় সে আরেকটা লুপ তৈরি করে। এইভাবে মানে নিটিং হইতে থাকে। যাই হোক, পার্ট আমরা শেষের দিকে দেখবো সময় ইয়ে করে। তো এই চারটা এখন যত আমরা ওয়েভ নিটেড স্ট্রাকচার দেখবো, হ্যাঁ, ওয়েভ নিটিং এর যত স্ট্রাকচার আছে সব কি এই চারটার যে কোনো একটা পড়বে ওয়েভ নিটিং এ, ওয়ার্ভ নিটিং না কিন্তু ওয়েভ নিটিং এ। হ্যাঁ, যে তোমার ধরো যদি আহ, আমরা ইয়ে করি যে যত মানে সব স্ট্রাকচারই এই চারটার মধ্যে পড়বে। ধরো কোন একটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এটা প্লেন না রিব না, এরকম মনে হচ্ছে, কিন্তু কি হবে যে তাদের ডেরিভেটিভ হইতে পারে। ঠিক আছে, যেমন দেখো যদি রিব হয়, হ্যাঁ রিব আমরা 1/1 রিব চিনি, হ্যাঁ, যে এটা হচ্ছে রিব ফ্যাব্রিক। সেরকম অন্য আরেকটা দেখলাম, এটা অনেক ক্ষেত্রে হতে পারে 2/2, 3/2, এরকম হইতে পারে। এগুলা কি সবই কি রিবের ডেরিভেটিভ। আবার প্লেনেরও আমরা কিছু স্ট্রাকচার দেখব, যেখানে আমরা দেখব যে এই সব নিট লুপ না, নিট ডার্ক মিস বা কম্বিনেশন আছে, ওগুলো কি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের মধ্যে পড়বে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে এখানে কিছু, যেমন আমার এই যে এখান থেকে আমরা দেখি যে প্লেন, আচ্ছা প্লেন ফ্যাব্রিকটা কি হইতেছে যে তোমার এক সেট নিডেল দিয়ে নিটিং হইতেছে। ঠিক আছে, আর যা আছে আমি একটু পরে দেখতেছি একটু পরেই। আর রিব যেটা আছে, রিবটা কি 2 সেট নিডেল দিয়ে নিট হচ্ছে, আর এটার ক্ষেত্রে কি তোমার ইয়ে এই কি বলে এই রিব গেটিং এ নিডেল সাজানো থাকতেছে। আচ্ছা, এগুলি যখন আমরা চ্যাপ্টার পড়বো তখন মনে হয় একটু, মানে এই চ্যাপ্টারে এই চারটা বর্ণনা করা আছে, চারটা স্ট্রাকচারের ফিচার। তারপর ধরো মেশিন, মেশিন বলতে নিডল অ্যারেঞ্জমেন্ট, ক্যাব অ্যারেঞ্জমেন্ট, এইসব জিনিস বর্ণনা করা আছে এই চ্যাপ্টারে। তখন আমরা আরো ডিটেলস ভাবে দেখবো। এখানে যদি আমি বর্ণনা করতে যাই তোমাদের অতটা মানে ক্লিয়ার হবে না। আমরা এখানে নিচের দিকে যদি দেখি, এখানে কি বলা হচ্ছে, সিঙ্গেল জাস্ট মেশিনস ক্যান অনলি প্রডিউস ওয়ান টাইপ অফ বেস স্ট্রাকচার। ঠিক আছে, সিঙ্গেল জার্সি নিটিং মেশিন কি শুধু এই সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকই তৈরি করতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখি রিব মেশিন, রিব নিটিং মেশিন কি, যে যেমন আমার রিব তৈরি করতে পারে সেরকম কি আবার যে তোমার প্লেন বা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক নিটিং করতে পারে। ঠিক আছে, এটা কিভাবে রিব মেশিন আমি একটু সংক্ষেপে দেখাই দেই। যে তোমার হোয়াইট বোর্ডটা একটু ওপেন করি। আমরা তো রিব মেশিন কি কি দেখছি, যে এই রিব সার্কুলার নিটিং মেশিন, ওটা কি ছিল তোমার ডায়াল আর সিলিন্ডার। হ্যাঁ, আর আরেকটা আমরা রিব নিটিং মেশিন দেখছি, এটা হচ্ছে আমরা ল্যাবে যেটা দেখছি ভি বেড। ও তোমাদের মানে এ আর বি গ্রুপের ভি বেডটা দেখানো হয়নি, তোমাদের ক্লাসে হয়নি। তো দেখো যে আমি এখানে অবশ্য বুঝতে পারবা এখানেও আমার কি 2 সেট নিডেল আছে। ঠিক আছে, ভি বেডেও আমার 2 সেট নিডেল আছে, এইগুলা কি রিব গেটিং এ সাজানো। ঠিক আছে, যে আমরা সার্কুলার মেশিনের বেলায় বলছিলাম এটা ডায়াল, সরি এটা সিলিন্ডার নিডেল আর এটা ডায়াল নিডেল। ঠিক আছে, আর ভি বেডের বেলায় আমরা 2 সেট নিডেল দেখছি এরকম এই রিব গেটিং এ সাজানো। ওই ক্ষেত্রে আমরা কি বলছি, এটা হচ্ছে ফ্রন্ট বেড। ঠিক আছে, ভি বেডের ক্ষেত্রে মেশিন বেডটা সোজা স্ট্রেইট, সার্কুলার না। ঠিক আছে, সামনের সেট নিডেল যেটা যে বেডে সাজানো আছে ওটাকে আমরা বলছি ফ্রন্ট বেড। ঠিক আছে, আর পিছনে যে নিডেল গুলো আছে বেড, ওটাকে আমরা বলছি ব্যাক বেড। ঠিক আছে, এখন দেখো আমরা কি যে এই ফ্রন্ট বেড আর ব্যাক বেডের জন্য কি 2 সেট ক্যাম আছে, যেহেতু নিডেল 2 বেডে আছে তাহলে 2 বেডে আবার 2 সেট নিডেলের জন্য আলাদা ক্যাম থাকবে। আর ক্যাম দুইটা দেখো, আমি যদি এইভাবে দেখাই, এই ক্যাম আছে এই ক্যাম আছে, এই দুটা কি আবার আমরা এইভাবে কানেক্টেড করে দিছি, জোড়া দিয়ে দিছি। এখন এখানে এই
এই এখানে হাতলে ধরে আমরা এটাকে লেফট থেকে রাইট আর রাইট থেকে লেফটে ট্রাভার্স করি, ঠিক আছে? তার ফলে নিটিং অ্যাকশন হয়। এখন দেখো আমরা এই যে ক্যাম, এটা ধরো ব্যাক বেডের ক্যাম আর এটা ধরো ফ্রন্ট বেডের ক্যাম, ঠিক আছে? এখন আমরা এই পাশে ক্যামকে পুরো ইনঅ্যাক্টিভ করে দিলাম, যে এই ক্যামগুলা কোনো কাজ করবে না ব্যাক বেডের। তাহলে কি করবে? ফ্রন্ট বেডে ধরো আমি আবার অ্যাক্টিভ করলাম সব ক্যাম, তাহলে ফ্রন্ট বেড কি করবে? তখন নিটিং করবে, ঠিক আছে? ক্যাম ক্যারিয়ার যখন বাম থেকে ডানে যাবে তখন দেখো যে আমার ব্যাক বেড যদি নিট না করে তখন কি হবে? ফ্রন্ট বেড নিট করবে, সুতা ধরে নিটিং করবে, তাতে দেখো আমার সেই সিঙে জার্সি ফ্যাব্রিক তৈরি হচ্ছে, ঠিক আছে? এক বেডে নিটিং হচ্ছে। তো ওইটা এখানে বলতেছে যে রিব মেশিনস পার্টিকুলারলি অফ দ্য গার্মেন্টস making type can produce sequence of plain knitting by using only one bed needles, ঠিক আছে? তারপর থার্ড হচ্ছে আমার ইন্টারলক মেশিন। ইন্টারলক মেশিন can sometimes be changed to rib knitting, হ্যাঁ, যে কোনো কোনো ক্ষেত্রে আমরা এই ইন্টারলক মেশিন কে রিব ফ্যাব্রিক তৈরিতে ব্যবহার করতে পারবো। যেমন আমরা ইন্টারলকে কি জানি যে আমরা ফেস টু ফেস থাকে নিডল অ্যারেঞ্জমেন্ট, এটাকে আমরা বলতেছি ইন্টারলক গেইটিং, ইন্টারলক মেশিনে এই ধরো আছে, এইভাবে আছে। আর আমরা রিবে কি জানি যে অল্টারনেট গেইটিং, বা আমরা এটাকে বলতেছি রিব গেইটিং, ঠিক আছে? জিগজ্যাগ আকারে নিডল সাজানো থাকে। এখন দেখো আমরা যদি এই ইন্টারলকের ডায়ালকে পার্শিয়ালি একটু রোটেট করতে পারি তাহলে এই গেটিং আসার কথা, ঠিক আছে? এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা ইন্টারলক থেকে রিবে যাইতে পারবো। আর পার্লের ক্ষেত্রে যেটা বলতেছে, পার্ল মেশিন আর ক্যাপাবল অফ প্রডিউসিং রিব অর প্লেন নিটিং সিকুয়েন্স, ঠিক আছে? যেটার ক্ষেত্রে আমরা জানলাম রিব আর প্লেন, হ্যাঁ, আমরা ইয়ে করতে পারবো। এরপর সব প্লেন স্ট্রাকচার, হ্যাঁ, যেখানে আমরা যদি ফার্স্টে ফিচার্স অফ প্লেন দেখি, হ্যাঁ, এখানে প্রথমে যেটা বলতেছে যে আমাদের এই প্লেন স্ট্রাকচারটা এক্সেট নিডল দিয়ে নিট হয়, ঠিক আছে? এক্সেট নিডল দিয়ে নিট হয়। আর আমরা নিটিংটা কিভাবে করতেছি এটা যদি দেখতে চাই, হ্যাঁ, যে নিটিংটা কিভাবে হইতেছে, ধরো এই আমার ওর লুপ, ঠিক আছে? এখন নিউ লুপকে আমরা কিভাবে টানতেছি, দেখো এই লুপটা আমরা যেই পাশে আছি এটা হচ্ছে তার ফেস সাইড বা সামনের সাইড, আর আমরা আমাদের উল্টা দিকে কি তার রিভার্স সাইড বা ব্যাক সাইড। এখন দেখো নিউ লুপটাকে কি আমরা ব্যাক সাইড থেকে আমাদের ফেস সাইডে আমাদের দিকে টেনে আনতেছি। দেখো যে আমি যদি আঁকি একটু দেখো এইভাবে, হ্যাঁ, যে আমার লুপটা আসছে ব্যাক থেকে ফেস সাইডে, ঠিক আছে? এইভাবে নিটিং হচ্ছে। এখানে যদি দেখো 1 number, plain is produced by needles knitting as a single set, drawing the loops away from the technical back and towards the technical face side of the fabric. হ্যাঁ, এখানে দেখো যে তার নিচে এটা আমার টেকনিক্যাল ফেস, হ্যাঁ, এটাকে ইউরোপে বলে রাইট সাইড, রাইট, হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক্যাল ফেস। আমি যদি সামনের দিকে দেখি এই নিডেল গুলা কিভাবে লুপ গুলাকে টান দিতেছে ওটা দেখাচ্ছে। আর আমি যদি ব্যাক সাইড থেকে দেখি এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাক, হ্যাঁ, টেকনিক্যাল ব্যাক। এটাকে আবার লেফট সাইড বলে, হ্যাঁ, লেফট, এটা রাইট, এটা লেফট, এটা টেকনিক্যাল ফেস, এটা টেকনিক্যাল ব্যাক, হ্যাঁ। আর তোমার এইখানে দেখো নিচে দেখো ক্রস দিয়ে কি দেখাইছে, ক্রস দিয়ে বুঝাইছে এই যে ফেস সাইড, হ্যাঁ, ক্রস দিয়ে বুঝাইছে এগুলি আমার ফেস লুপ, ঠিক আছে? আর এইখানে গোল 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 ইয়ে দিয়ে দেখানো হয়েছে এটা রিভার্স লুপ, মানে আমরা উল্টা পাশ থেকে যখন দেখবো তখন এরকম দেখবো। আর এইখানে একটা দেখো এই যে নিচে এই কোর্স ওয়াইজ এগুলি আমরা ফেস লুপ আঁকছি, আর এগুলি আমরা নোটেশন আঁকলে এটা আমার রিভার্স লুপ, হ্যাঁ। এটা যদি আমি তোমাদের একটু বড় করে দেখাইতে চাই যে আমরা ফেস লুপ কিভাবে আঁকতেছি নোটেশন দিয়ে, আমরা যখন ফেস লুপ আঁকবো তখন
এইভাবে আঁকবো, ঠিক আছে, এইভাবে। আর আমরা যখন রিভার্স লুপ আঁকবো বা টেকনিক্যাল ব্যাক সাইডটা আঁকবো, ঠিক আছে, তখন আমরা এইভাবে লুপগুলা সোজা করে আঁকবো, ঠিক আছে। তারপরে আসো আমরা যদি গ্রাফ পেপারে বা ইয়েতে দেখাতে চাই, ফেস লুপ আমরা এইভাবে আঁকবো ক্রস দিয়ে, ঠিক আছে। আর রিভার্স লুপ গুলো আমরা এরকম সার্কেল দিয়ে দেখাবো, ঠিক আছে। এই যে ইয়েতে দেখবা নিচে এখানে আমার এভাবে দেখানো আছে ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স, এগুলি রিভার্স লুপ। তারপর 2-3 মানে তোমাদের বলছিলাম আমি, আমার যেটা মনে পড়ে 2-3 যখন আমরা ওই ইয়ে পড়ছি এলিমেন্টস অফ নেটেড লুপ স্ট্রাকচার, যে আমার ফ্যাব্রিকের লুপ গুলা দেখতে কেমন হবে। হ্যাঁ, যে আমি যদি এখানে দেখাই যে তোমার ধরো আমরা 3টা লুপ আঁকি, এই ফার্স্ট লুপ, এটা ওর লুপ ধরো, তারপর ধরো এটা আবার সেই নিউ লুপ, হ্যাঁ, তারপর আবার আবার আরেকটা, এটা এখন ওর লুপ হয়ে গেছে, এবার কি আমার এটা নিউ লুপ, ঠিক আছে। এখন আমরা যদি এই মাঝখানের লুপটা খেয়াল করি, এই মাঝখানের লুপটা, হ্যাঁ, যে আমরা এই লুপের সামনের দিক থেকে কি কি দেখতে পাবো, ঠিক আছে। দেখো এখানে যেমন আমরা কি জানি, এই লুপ, ঠিক আছে, এটার উপরের অংশটাকে আমরা কি বলতেছি, হেড, ঠিক আছে। তারপর এইখানে আমরা সাইডের দুইটা, এই দুই পাশের দুইটাকে, এই পাশে আর এই পাশে, এটাকে আমরা বলতেছি সাইড লিম্ব, হ্যাঁ, অঙ্গ। আর এটা হচ্ছে আমার সিঙ্কার লুপ, এইভাবে। এখন দেখো আমরা যদি এই মিডলের এখানে যে 3টা লুপ আঁকা হয়েছে, এই লুপের মাঝখানের লুপটাকে দেখি, এটা দেখো উপরের যে হেড অংশ আছে, এটা কিন্তু তার উপরের লুপ দিয়ে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে। এই উপরের লুপটা দিয়ে এখানে এই মাঝখানের লুপের হেড অংশটা ঢাকা পড়ে গেছে, আর নিচের লুপ দিয়ে এই মাঝখানের লুপের সিঙ্কার লুপ অংশগুলো ঢেকে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখবো, আমরা এখানে দেখবো এই সাইড লিম্ব শুধু, ঠিক আছে, শুধু সাইড লিম্ব দেখবো। একইভাবে আমরা এই সব লুপেরই এই ফেস সাইড থেকে, টেকনিক্যাল ফেস সাইড থেকে আমরা শুধু সাইড লিম্ব দেখবো। তাহলে আমরা ফেস সাইডে কি দেখবো, যে ভি শেপ লুপ, ঠিক আছে, ভি শেপ দেখা যাবে এরকম। এগুলি আমাদের মনে হবে ওয়েল ওয়াইজ সাজানো, ওয়েলের দিকে সাজানো, ঠিক আছে। মানে আমার ভার্টিক্যালি আমরা লাইনগুলা স্পষ্ট দেখবো যে এখানে সব ভি শেপ লুপ আছে। আর ব্যাক সাইডে কি দেখবো, আমরা ফেস সাইড থেকে যা দেখি না ওটা আমরা টেকনিক্যাল ব্যাকে দেখবো, যে ওখানে আমার হচ্ছে এরকম সেমি সার্কেল, এই হেড, এই সিঙ্কার লুপ, হেড, এইভাবে আমরা সেমি সার্কেল দেখবো। এখন আমরা যদি কালারিয়ান ব্যবহার করি, আমার ধরো 66টা ফিগার আছে, আমি কি করলাম, একটা ব্ল্যাক একটা হোয়াইট, একটা ব্ল্যাক একটা হোয়াইট, এইভাবে যদি সুতা ব্যবহার করি, তাহলে এই সেমি সার্কেল গুলা, এগুলা দেখতে সেমি সার্কেল, পুরা সার্কেল না, আবার মানে সার্কেলের অংশ, এগুলি আমরা কোর্স ওয়াইজ দেখবো, ঠিক আছে। আর আমরা যদি কালারিয়ান ব্যবহার করি তাহলে আরো এটা স্পষ্টভাবে বোঝা যায়, হ্যাঁ, যে একটা হোয়াইট একটা ব্ল্যাক, আবার একটা হোয়াইট একটা ব্ল্যাক, এইভাবে যদি আমরা ব্যবহার করি। তারপরে আসো 4 নাম্বার, প্লেন ক্যান বি আনরুফ ফ্রম দ্য কোর্স নিটেড লাস্ট। হ্যাঁ, কোর্স নিটেড লাস্ট বলতে কি, লাস্টে কোনটা থাকে, একদম ফ্যাব্রিকের একদম উপরের যে কোর্স থাকে ওইটাই আমার লাস্টে নিট হয়েছে। হ্যাঁ, যে আমাদের আনরুফ বলতে আমরা যদি ফ্যাব্রিক থেকে সুতা খুলতে চাই, তাহলে আমাদের কোর্স নিটেড লাস্টের সুতা ধরে টানতে হবে। হ্যাঁ, এখন আসো কিভাবে টানতে হবে, যে তার নিডেল লুপ ধরে টেকনিক্যাল ব্যাকের দিকে টানতে হবে, ঠিক আছে। আমরা তো এখন নিডেল লুপ চিনি, নিডেল লুপ চিনি, যে আমরা যেখানে দেখি এই যে এখানে দেখি, ঠিক আছে, যে এই নিডেল লুপ, নিডেল লুপ ধরে আমার ব্যাক সাইডের দিকে টান দিলে এই তোমার আনরুফ হবে, মানে সুতাগুলা খুলতে থাকবে। আর এটা কি আমার কোর্স নিটেড লাস্ট, মানে একদম উপরের
কোর্স ধরে টানতে হবে। হ্যাঁ, তারপর 5 নাম্বার, ইট ক্যান বি আনগ্রুপ ফ্রম দ্য কোর্স নিটেড ফার্স্ট। হ্যাঁ, যে আমরা যদি কোর্স নিটেড ফার্স্ট বা একদম প্রথমে কোনটা নিট হয়েছে এটা যদি বলি, কোর্স নিটেড ফার্স্ট হচ্ছে একদম নিচের লুপটা। এটার ক্ষেত্রে কি আমার সিঙ্কার লুপ ধরে টানতে হবে আর কি টেকনিক্যাল ফেসের দিকে টানতে হবে। ঠিক আছে, যে আমার আগেরটাতে আমরা নিডের লুপ ধরে টানছিলাম আর টেকনিক্যাল ব্যাকের দিকে টানছিলাম, আর এখানে আমরা এই কোর্স নিটেড ফার্স্ট হইলে তোমার আমার সিঙ্কার লুপ ধরে টানতে হবে, এটা টানতে হবে টেকনিক্যাল ফেস সাইডের দিকে, ঠিক আছে, সামনের দিকে। এরপর লুপস ক্যান বি প্রিভেন্টেড আনরুবিং বাই বাইন্ডিং অফ। হ্যাঁ, যে আমরা যদি এই নিটিং করছি, ঠিক আছে, নিটিং এর পরে আমরা যদি চাই এটা সোজাটা খোলা যাবে না আমার, তাহলে আমরা এইভাবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলো। স্যার অনেকে স্যার ওই যে জয়েন দিয়ে বসে আছে স্যার, মানে আপনি একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে। আমি আসলে এটা ওপেন করে দিচ্ছিলাম, বুঝলাম না, আমি তো ওপেন করে রাখছিলাম, এখন আবার পারমিশন যাচ্ছে কেন? দেখো যেটা বলতেছিলাম, আর আরটা কিভাবে আমরা এই আনরুবিং বন্ধ করতে পারি, এটা হচ্ছে সেলাই করে। বুঝছো, যে সাইডে যদি আমরা সিম তৈরি করে সেলাই করি তাহলে আনরুবিংটা বন্ধ হবে। এরপরে আর একটা ইয়ে আছে, এই তোমার ল্যাডারিং। হ্যাঁ, ল্যাডারিং, যে ল্যাডারিং বলতে আমরা বুঝি, দেখো যে এই যে দেখো যে আমরা একটা স্ট্রাকচার আঁকি, আচ্ছা এখানে আঁকি এই, ঠিক আছে, আমরা একটা সিঙ্গেল জার্সি স্ট্রাকচার আঁকি প্লেন। এখন দেখো এই প্লেন স্ট্রাকচার সব নিট। হ্যাঁ, এখন দেখো এখানে যদি কোনো সুতা ছিঁড়ে যায়, ঠিক আছে, যে আমার এখানে দেখো যে এই তোমার মানে আমরা যে স্ট্রাকচার আসছি, ঠিক আছে, এই যে এখানে, হ্যাঁ, ধর এখানে কোথাও সুতা ছিঁড়ে গেল, ঠিক আছে, তাইলে কি হবে? উপরের লুপটা তার মানে আর থাকতেছে না, সোজা হয়ে যাচ্ছে সুতাটা, ঠিক না? যে আমার যদি কোথাও সুতা ছিঁড়ে, যেখানে সুতা ছিঁড়বে ওই লুপটা মানে বাইন্ডিং করে রাখতে পারবে না, উপরটাকেও না নিচেটাকেও না, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, যেমন নিডের লুপ, হ্যাঁ, দেখো যে আমার এই যে নিডের লুপটা ছিল, হ্যাঁ, এটা কি হবে, এটা তখন এখানে স্ট্রেইট হয়ে যাবে। হ্যাঁ, এটার উপরেরটা যে আঠানো নেই, আমি যদি একটু এঁকে দেখাইতে চাই এরকম হবে, মানে একটা যে তোমার মিস লুপের মতো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ছিঁড়ে গেছে, এই এরকম আছে। হ্যাঁ, যে যাই হোক, যে তাহলে কি হবে, যে আমার বলতেছে নিডের লুপ আনমেশ এ ওয়েল। হ্যাঁ, যে তখন নিডের লুপ কি হবে, নিচের দিকে এরকম খুলে যেতে থাকবে, ঠিক আছে। আর সিঙ্কার লুপ আনমেশ আপ এ ওয়েল, হ্যাঁ, যে আমার তখন সিঙ্কাল এইভাবে খুলে যেতে থাকবে, স্ট্রেট হয়ে যেতে থাকবে যদি সুতা ছিঁড়ে। এখন দেখো যে আমরা যদি এইভাবে আঁকতে চাই, আমি যদি এঁকে দেখাতে চাই যে সুতা ছিঁড়লে কিরকম হবে, ঠিক আছে, এরকম। হ্যাঁ, যেখানে দেখবা এগুলি কি আমার একটা স্টেপের মতো মনে হচ্ছে, যে আমরা মই যে এরকম দেখি, মই, হ্যাঁ, যে মইকে ইংরেজিতে বলে ল্যাডার। তো এই যে স্ট্রাকচারটার ব্রেকডাউন হয়ে এরকম হচ্ছে, এটাকে বলে ল্যাডারিং। হ্যাঁ, ল্যাডার থেকে ল্যাডারিং, যেটা দেখতে অনেকটা মইয়ের মতো। হ্যাঁ, তোমরা দেখবা অনেক সময় মোজাতে এরকম হয়, মোজা। হুম, তো সিঙ্গেল জার্সি একটা ইয়ে হচ্ছে যে এরকম অনেক সময় ল্যাডারিং হয়। তারপর আসো, যে যখন যদি আমরা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিককে কেটে, হ্যাঁ, টেবিলে রেখে দিই, হ্যাঁ, ফ্ল্যাট ইয়েতে রেখে দিই, মানে যেভাবে রেখে দিই ফ্যাব্রিকটাকে কেটে, তাহলে কি হয়, যে আমার টপ ফ্যাব্রিকের উপরে আর নিচে, হ্যাঁ, যেটা রোল ফর্ম করে এরকম সামনের দিকে গুটায় আসে, বুঝছো। বিশেষ করে আমাদের যারা এই বাসায় গেঞ্জি পরো, তারা দেখবে এটা অনেক সময় রোল হয়, রোল হয়ে যায়,
ঠিক আছে, এটাকে বলে কার্লিং। আর তোমার ফেব্রিকের সাইডের দিকে হবে, ব্যাক সাইডের দিকে, পিছনের দিকে এগুলি রোল করে, আর টপ আর বটমে করে ফেস সাইডের দিকে রোল করে, যে এটাকে বলে কার্লিং এফেক্ট। হ্যাঁ, যে আমার সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক হচ্ছে আনব্যালেন্স স্ট্রাকচার, হ্যাঁ, এই কারণে এটা কার্লিং হয়। নিচে দেখো এখানে একটা ডায়াগ্রামে এখানে বোঝানো হচ্ছে একটা লুপ পার্টিকুলারলি ইন্ডিকেট করা হয়েছে, যে তার একটা লুপের কোথায় কোথায় তোমার একটা এই কার্লিং টেন্ডেন্সি থাকে। দেখো এখানে হেড হেড যেটা লুপের, এখানে কি দেখো ফেস সাইডের দিকে, কারণ তার সে কি উপরের লুপ দিয়ে আটানো আছে, আবার নিচের লুপ দিয়ে আটানো আছে। ঠিক আছে, এখন দেখো যে আমরা যদি এই পয়েন্টটা খেয়াল করি, এই যে এখানে এই পয়েন্টটা খেয়াল করি, এখানে কি দুইটা ইয়ার্ন, একটা তার নিজের লুপের নিজের ইয়ার্ন, আর একটা তার পরের ইয়ার্ন। হ্যাঁ, এখন এই যে ইন্টারমেশ হয়েছে, এটার কারণে কি হেডের দিকে টেন্ডেন্সি থাকে ফেসের দিকে কার্ভ করা, আর তার নিচে যে অংশটা আছে এটা থাকে, এটাও দেখো ফেসের দিকে আমার কার্লিং টেন্ডেন্সি আছে। আবার সাইড লিম্ব যেটা, হ্যাঁ, এইটা আবার দেখো সাইডের দিকে, এইটা হচ্ছে আমার সেই এই এই যে আমার ইয়ানটা পাস করছে যেভাবে, এর ফলে এই টেন্ডেন্সিটা তৈরি হইতেছে। ঠিক আছে, এটাকে বলতেছে কার্লিং এফেক্ট, হ্যাঁ, কার্লিং টেন্ডেন্সি। তো তারপরে আসো, প্লেন ইজ সিম্পলেস্ট এন্ড মোস্ট ইকোনমিক্যাল ওয়েভ নিডেড স্ট্রাকচার টু প্রডিউস। হ্যাঁ, এই স্ট্রাকচারটা হচ্ছে সবথেকে সিম্পল, সবথেকে সহজ, আর হচ্ছে ইকোনমিক্যাল মানে সব থেকে সস্তা। হ্যাঁ, তারপর ইট হ্যাজ ম্যাক্সিমাম কভারিং পাওয়ার। হ্যাঁ, 10 নম্বর যেটা, যে তোমার কভারিং পাওয়ার বলতে আমরা যদি একই কাউন্টের সুতা দিয়ে ধরো এই প্লেন ফ্যাব্রিক রিব ইন্টারলক তৈরি করি, তাহলে আমরা পাবো যে প্লেন ফ্যাব্রিকের এই কি বলবো যে এরিয়া সব থেকে বেশি, একই পরিমাণ সুতা দিয়ে তৈরি করছি, কিন্তু প্লেন ফ্যাব্রিক সব থেকে বেশি এরিয়া কভার করতে পারতেছে। তারপর 11, ইট নর্মালি হ্যাজ পোটেনশিয়াল রিকভারি অফ 40% ইন উইথ আফটার স্ট্রেচিং। হ্যাঁ, যে এই আমরা যদি ফ্যাব্রিকটাকে উইথ বরাবর স্ট্রেচ করি বা টান দিই, তারপর ছেড়ে দিই, তাহলে এটা তার যতটুকু স্ট্রেচ করা হয়েছিল তার 40% রিকভার করতে পারে। তারপর আদার নেমস অফ প্লেন আর স্টকিনেট, শেকার স্টিচ। ঠিক আছে, যে তার আরো দুটা নাম এখানে দেওয়া আছে। এরপরে আসো যে এখানে এই যে এইখানে এই যে এইটুকু অংশে আমরা যে ডায়াগ্রামটা দেখলাম, এই যে এইটা এই যে কার্লিং এফেক্টের যে ডায়াগ্রামটা দেখলাম, এইটারই বর্ণনা এখানে। হ্যাঁ, আমি কি বলছি। আর তারপরে আসছে দেখো এখানে 7.2.1। ঠিক আছে, এইখানে যেটা আছে এটা তোমরা আমরা আগেই ল্যাবে দেখছি। এখানে মেইনলি দেখো এটা বলতেছে প্রোডাকশন অফ সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক অন এ সার্কুলার ল্যাচ নিডেল মেশিন। হ্যাঁ, যে আমি তোমাদের যখন নিটিং মেশিন পড়াইছি, বিশেষ সফট নিটিং মেশিন, কনভেনশনাল এই সার্কুলার সিঙ্গেল জার্সি মেশিন, ওখানে আমরা প্রথমে কি নিটিং মেশিনের ফিচার পড়ে নিচ্ছি। হ্যাঁ, দেখছি যে 1 নম্বরে ছিল আমার কি ফ্রেম আর ক্যারকাস, তারপর 2 নম্বরে ছিল আমার কি মেশিন কন্ট্রোল অ্যান্ড ড্রাইভ সিস্টেম, 3 নম্বরে ছিল আমার ইয়ার্ন সাপ্লাই, 4 নম্বরে ছিল আমার নিটিং সিস্টেম, 5 নম্বরে ছিল আমার ফ্যাব্রিক টেকওয়ে মেকানিজম, 6 নম্বরে ছিল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, এগুলা। তো এইখানে এই 7.2.1 এ ওই জিনিসগুলো ওইগুলাই বর্ণনা করছে, ফিচার গুলা, বুঝছো? যে আমার এই ইয়ে ইয়ান সাপ্লাই থেকে শুরু করে, যে যেমন তোমার ওভারহেড গ্রিল থাকে কনভেনশনাল মেশিনে, সাইড গ্রিল থাকে মডার্ন মেশিনে। হ্যাঁ, এইভাবে একটা একটা করে বর্ণনা করা আছে, এগুলি তোমরা এখন জানো। হ্যাঁ, এইখানে যা বর্ণনা আছে আমার মনে হয় তোমরা পড়লে পারবা। এখন এখানে যেটা লাস্টে আছে যে আমার গেজের সাথে যে ইয়ান কাউন্টের সম্পর্ক। হ্যাঁ, যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখো যে সিঙ্গেল জার্সি নিটিং মেশিন যেটাতে শুধু সিলিন্ডার থাকতেছে, ওটাকে বলতেছে ওপেন টপ মেশিন বা সিঙ্কার টপ মেশিন। ঠিক আছে, যে ওপেন টপ কেন বলতেছে, যে আমরা যদি নিটিং মেশিনটা দেখি এরকম, হ্যাঁ, এই নিটিং মেশিনে উপরে কি ডায়াল নাই,
হ্যাঁ, যে আমার সিলিন্ডারটিতে কোনো ডায়াল থাকে না, তাই কি আমরা সিলিন্ডারের ভিতরে দেখতে পাই। এটা ওপেন, সিলিন্ডারটা ওপেন থাকে, তাই এটাকে ওপেন টপ মেশিন বলে। আবার তোমার সিঙ্গেল জার্সি মেশিনে কি সিঙ্কার থাকে, ঠিক না? সিঙ্কার থাকে, এটা উপরে থাকে। হুম, তো তাই এটাকে সিঙ্কার টপ মেশিনও বলে। হ্যাঁ, এরপরে আসো যে আমার, আমরা জানি কি এই মেশিন গেজের সাথে আমার ইয়ার্ন কাউন্টের সম্পর্ক আছে, ঠিক আছে? হ্যাঁ, দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ফার্স্টে, এনইবি ইকুয়াল টু, এটা জি স্কোয়ার হবে। হ্যাঁ, একটু দেখো যে এখানে আছে এনইবি ইকুয়াল টু জি স্কোয়ার বাই 18। হ্যাঁ, এটা হচ্ছে আমার কত কাউন্টের সুতা ব্যবহার করতে পারবো পার্টিকুলার গেজের মেশিনে, ওইটার হিসাব। যে আমরা যদি এখানে দেখাই, ঠিক আছে? জি হচ্ছে এখানে গেজ। হ্যাঁ, আমরা যেই মেশিনের ইয়ার্ন কাউন্ট বের করতে চাই তার গেজ, তাকে স্কোয়ার করে আমরা 18 তে ভাগ করব। তাহলে আমরা কি এনইবি বলতে আমরা ইংলিশ কাউন্ট বুঝবো। হ্যাঁ, আরেকটা দেখো ইকুয়েশন দেওয়া আছে এখানে, এনই কে ইকুয়াল টু জি স্কোয়ার বাই 15। তোমরা একটু শীটে দেখবা যে এটা জি স্কোয়ার হবে, তোমরা দেখো জি স্কোয়ার হবে। এটা হচ্ছে এনই কে ইকুয়াল টু জি স্কোয়ার বাই 15। হ্যাঁ, এখন এটা কি আমরা মেশিন গেজ যত আছে এটাকে স্কোয়ার করে 15 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি ওরস্টেড কাউন্ট, হ্যাঁ, যেটা আমরা উলের সুতায় ব্যবহার করা হয়, ওইটার ক্ষেত্রে আমরা কত কাউন্টের সুতো ব্যবহার করতে পারবো ওইটা পাবো। নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে আমার E18NM 1/24 থেকে 1/32। E18 বলতে কি, যে আমার 1 ইঞ্চিতে 18টা নিডেল আছে। হ্যাঁ, এটা গেজ বোঝায়। হ্যাঁ, একইভাবে এই ধরো E24 বলতে আমরা বুঝবো 1 ইঞ্চিতে 24টা নিডেল আছে। হ্যাঁ, আর এনএম কি, আমরা মেট্রিক কাউন্ট। হ্যাঁ, আর এখানে স্যার আসসালামু আলাইকুম। স্যার অনেকে জয়েন দিতে পারছে না, মানে এখন আচ্ছা, আমি তো ওপেন করে দিছিলাম, এখন বুঝলাম না এবার কেন পারছি না। আচ্ছা, দেখো আরেকটা হচ্ছে যে তোমার এনএম হচ্ছে মেট্রিক কাউন্ট। হ্যাঁ, এখন এখানে এক 1/24 1/32 এগুলা একটু বলে দিই। হ্যাঁ, যে আমার যদি দেখি 1/24, এর মানে হচ্ছে আমার, ওটা তো আগে বলা আছে এনএম, তাহলে আমরা কি বুঝবো যে ওটা 24 মেট্রিক কাউন্টের। হ্যাঁ, আর ওয়ানটা কি, এটা প্লাই ইন্ডিকেট করতেছে, প্লাই। হ্যাঁ, যে আমি যদি এভাবে লিখি 2/20, ঠিক আছে? এটা কি, যে আমরা এভাবে বুঝবো যে দুইটা 20 কাউন্টের ইয়ার নিলাম আমরা, ঠিক আছে? দুইটা 20 কাউন্টের ইয়ার নিয়ে আমরা একসাথে করে ওটাকে টুইস্টিং করে একটা সুতা করলাম। তাহলে এই সুতার প্লাই কয়টা? এই সুতার প্লাই হচ্ছে দুইটা, তাদের কম্পোনেন্ট ইয়ানের কাউন্ট হচ্ছে 20, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতেছি এটা কাউন্ট, এটা হচ্ছে তার প্লাই সংখ্যা। হ্যাঁ, কিন্তু ফ্যাক্টরি গুলাতে দেখবা, বিশেষ করে যদি সুতার কোণে অনেক সময় লেখা থাকে, এটা এইভাবে লেখা থাকে মোস্ট কেসে, ঠিক আছে? এইভাবে। হ্যাঁ, আগে কাউন্ট তারপর প্লাই। তো বইয়ে এইভাবে আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, তো তারপরে আসো এই যে নিটিং হেড, এটা তো আমরা ল্যাবে দেখছি। হ্যাঁ, পার্টসের নাম, এটা মেনলি কি আমার নিটিং সিস্টেম, আর এখানে ড্রাইভ সিস্টেমের কিছুটা আসছে, ঠিক আছে? এটা দেখলাম তোমাদের পরীক্ষাতে আমার মনে হয় আসে। হ্যাঁ, একটু দেখো কোশ্চেনে, যে আমার পার্টসের নাম এবং নিটিং হেড। হ্যাঁ, নিটিং হেডের ডায়াগ্রাম সাথে তার ইন্ডিকেশন। তারপর সেই যে আমার ক্যাম্প সিস্টেম। হ্যাঁ, এখানে দেখো আমরা এই নিডেলের ক্যাম্প, এটা তো আমরা আগেও আলোচনা করছি। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে আমার নিডেলের ক্যাম্প, এটা। আর উপরে যেটা আছে এটা হচ্ছে সিঙ্কারের ক্যাম্প, এটা সিঙ্কারের ক্যাম্প। এখন নিটিং এই নিডেলের ক্যাম্প যেটা আছে, ঠিক আছে? নিডেল ক্যাম্প দেখো এখানে 1, তারপর তোমার 2, হ্যাঁ, তারপর 4, এইভাবে নাম্বারিং করা আছে। এগুলো আমরা আগে দেখছি। যেমন 1, এটা কি আমার রেজিং ক্যাম্প বা ক্লিয়ারিং ক্যাম্প, ঠিক আছে?
নিডেল আমার বাম পাশ থেকে ঢুকতেছে, যেটা অ্যারো দিয়ে দেখানো আছে। বামে দিয়ে ঢুকলে এটা আমার হচ্ছে রেসিং ক্যাম্প বা ক্লিয়ারিং ক্যাম্প। তারপর 4 নাম্বার হচ্ছে আমার গার্ড ক্যাম্প। হ্যাঁ, তারপর তোমার 3 নাম্বার হচ্ছে কি আমার আপথ্রো ক্যাম্প। হ্যাঁ, এটা কি যে নিডিং করে নিজে যখন নামে তখন একটু উপরে উঠায় দেয় যাতে সুতার টেনশনটা কমে। 2 নাম্বার হচ্ছে আমার স্টিচ ক্যাম্প। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে আমার স্টিচ ক্যাম্প। আর 6 নাম্বার এখানে আবার গার্ড ক্যাম্প। ঠিক আছে, এইভাবে আমাদের এই নিডলের ক্যাম্প তাদের ফাংশন আমরা আগেও পড়ছি। হ্যাঁ, স্যার তাহলে 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে তোমার সম্ভবত এই যে এখানে আছে, এই যে রিটার্ন ক্যাম্প। হ্যাঁ, যে আমার নিডিং এর পরে এইটা তোমার পরের ক্যাম্পে যাওয়ার আগে থাকতেছে, পরের ইয়েতে। ঠিক আছে, আর এখানে গার্ড ক্যাম্প, এই 6 নাম্বার। হ্যাঁ, এই গার্ড ক্যাম্পের কোনো কাজ নেই, এটা কি তোমার এই ক্যাম্প একটা পূরণ করে। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা দেখার, যেখানে আছে আমার এই সিঙ্কার ক্যাম্প। ঠিক আছে, এটা আমাদের নতুন আসলো, যেখানে দেখো 7, 8, 9 এই 3টা নাম্বারিং এর মাধ্যমে সিঙ্কার ক্যাম্পটা দেখানো হয়েছে। হ্যাঁ, যে আমরা যদি দেখি এখানে যে এরকম, হ্যাঁ, যে সিঙ্কার ক্যাম্প, যে আমরা যদি সিঙ্কারটা আঁকি, এই ধরো সিঙ্কার। হ্যাঁ, এইখানে যে গ্রুপটা কাটা আছে, ঠিক আছে, এটাকে আমরা এই উঁচু অংশটাকে আমরা বলতেছি বাট। সেই উঁচু অংশটা বাট। এখন আমরা নিডেলে কি দেখছি, যে নিডেল এরকম আছে, এটার বাটটা ক্যামটেক ফলো করে। ঠিক আছে, কিন্তু এইখানে কি গ্রুপ কাটা আছে সিঙ্কারে, এইখানে মনে রাখবো যে এই গ্রুপটাতে আমার ক্যাম্প, সিঙ্কার ক্যাম্পে ইনসার্ট করা থাকে, এখানে উল্টা পজিশন। ঠিক আছে, যে এখানে ক্যাম্পটা এই সিঙ্কারের এই ইয়েতে ইনসার্ট করা থাকে। ঠিক আছে, আর এই ক্যাম্পটাই দেখো এখানে আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি, এই যে আমার 7 নাম্বার যেটা, এটা হচ্ছে রেস ক্যাম্প। হ্যাঁ, যে মানে ওভাবে ধরা যায় যে এটা উঁচু অংশ। ঠিক আছে, আমরা এখানে যেমন ক্যাম্প ট্যাগ দেখছিলাম নিচু, হ্যাঁ, গর্ত, এই নিডেল ক্যাম্পের বেলায়, এখানে আমার সিঙ্কার ক্যাম্পের বেলায় এটা উঁচু। ঠিক আছে, আর হচ্ছে তোমার দেখো 7 নাম্বারটাকে বলতেছে রেস ক্যাম্প, যে নিচে দেওয়া আছে দেখবা, রেস ক্যাম্প। তারপর আছে তোমার 8 নাম্বার হচ্ছে সিঙ্কার উইথড্রয়িং ক্যাম্প। তারপর 9 নাম্বার হচ্ছে আমার সিঙ্কার রিটার্ন ক্যাম্প। এখন দেখো আমরা যদি নিচে এই ইয়ের সাথে তুলনা করি, এই নিডেল ক্যাম্পের সাথে, ঠিক আছে, এখানে এই সিঙ্কার, যে আমরা কি জানি নিডেল যখন উপরে উঠতেছে তখন কি আমার সিঙ্কার সামনে আগায় আসে। হ্যাঁ, সুতা এই সরি এই ওর লুপকে ধরে রাখে। ঠিক আছে, আবার তোমার যখন নামতে থাকে তখন কি সে উইথড্র হয়, সিঙ্কারটা পিছন দিকে উইথড্র হয়। দেখো এখানে 8 নাম্বার আমার এখানে উইথড্র ক্যাম্প, আর 9 নাম্বার হচ্ছে সিঙ্কার রিটার্ন ক্যাম্প। এটা রিটার্ন ক্যাম্প বলতে আমার সিঙ্কারটা আবার পরে সাথে চলে যাবে। তাহলে 7 নাম্বারটা কি, এখানে আমার এই তোমার ওর লুপটাকে ধরার জন্য, মানে তার ম্যাক্সিমাম পজিশনই হচ্ছে সামনে। ঠিক আছে, যে এর জন্য এটার নাম হচ্ছে রেস ক্যাম্প। ঠিক আছে, যে সে সামনের দিকে থাকবে, ওর লুপকে ধরে থাকবে। আর উইথড্রয়িং ক্যাম্প তখন নিজের নিচে নামতে থাকবে। দেখেন এখানে এই এ বি সি ডি ই এভাবে বর্ণনা করা আছে, হ্যাঁ, পজিশন গুলা। এই যে তো তারপর আমরা ইন্ডিকেশনটা দেখছিলাম, এটা তোমরা বেলাসের বইও দেখবা। হ্যাঁ, যে ওখানে সহজভাবে বর্ণনা করা আছে, যে আমরা ল্যাবে মনে দেখছিলাম এটা, ঠিক না? নিটিং অ্যাকশন, যে এখানে আমাদের সিঙ্কার যোগ হয়েছিল, সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনে নিটিং অ্যাকশন। এরপরে আসো যে এই যে আমার ওগুলারই বর্ণনা, মিডল ক্যাম্প, সিঙ্কার ক্যাম্প, ওগুলার।
এখন আসলে সিঙ্কার টাইমিং। হ্যাঁ, এটা দিয়ে আমাদের এটুকু শেষ হবে। দেখো সিঙ্কার টাইমিংটা কি, যে নিডলের সাপেক্ষে সিঙ্কারের যে মুভমেন্ট। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা যদি এই সংজ্ঞাটা দেখি, যে এখানে বলছে দ্য মোস্ট ফরওয়ার্ড পজিশন অফ দ্য সিঙ্কার ডিউরিং নিটিং সাইকেল, মানে সিঙ্কারের সব থেকে সামনের যে অবস্থা, এটাকে কি বলা হয়? পুশ পয়েন্ট, PUSH, পুশ পয়েন্ট, and its relationship to the needles is known as the sinker timing. হ্যাঁ, যে এই যে সিঙ্কারের পুশ পয়েন্ট এর সাথে নিডেলের যে রিলেশনশিপ, নিডেল ওই যে আমি বলতে বলি নিডেল উপরে উঠতেছে, হ্যাঁ, তখন সিঙ্কার পার পজিশনে, তারপর নামতেছে যখন সে উইথড্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাকেই আমরা বলতেছি সিঙ্কার টাইমিং। হ্যাঁ, এখন দেখো এখানে ইফ দ্য সিঙ্কার ক্যামরিং বলতে আমরা যে ক্যামটা দেখছি সিঙ্কারের, ওইটার কথা বলতেছে, is adjusted so that sinkers are advanced to the point where they row beyond from the new stitches being formed. ঠিক আছে, যে আমরা যদি সিঙ্কার ক্যামরিং এর এমন পজিশন নেই যে যার জন্য কি, যে সিঙ্কারটা সামনে আগাবে, হ্যাঁ, আগে যতটুকু আগাইতো তার থেকেও সামনে আগাবে, আর কি রো বিয়ান্ড। হ্যাঁ, যে যদি দেখি এখানে ধরো এই যে আমরা রাখলাম লুপ, এখন সিঙ্কার কোথায় ধরে? এই দুই জায়গায়, এই দুই সাইডে। ঠিক আছে, এখন আমার সিঙ্কার যদি আরো বেশি আগে আসে তাহলে কি হবে, যে এই সিঙ্কার লুপটা বড় হবে, এটা তো বোঝাই যায়। হ্যাঁ, বড় হবে, তাহলে এই সুতাটা কোথেকে আসবে? এই নিডেল লুপ থেকে কিছুটা সুতা সিঙ্কার নিয়ে নিবে। হ্যাঁ, এটাকে বলে রোগ, হ্যাঁ, ওই যে ডাকাতি। হ্যাঁ, যে সে কিছুটা সুতা নিডেল লুপ থেকে নিয়ে নিবে। হ্যাঁ, তখন কি হবে, যে তখন হবে তোমার ফ্যাব্রিকটা হবে লাইটার ওয়েট অ্যান্ড সাইজ সিঙ্কার লুপ। হ্যাঁ, যে ফ্যাব্রিকটা হবে তখন লাইটার ওয়েট, হালকা ওজনের হবে, আর সিঙ্কার লুপ বড় হবে, আর নিডেল লুপ তখন ছোট হবে। হ্যাঁ, আর আমরা যদি ওই সিঙ্কার ক্যামরিংটাকে অপোজিট ডিরেকশনে নেই, তখন কি হবে, এই টাইটার হেভিয়ার ফ্যাব্রিক। ঠিক আছে, তখন যে যদি এটা তো বোঝাই যায় যে এখানে আমার এই যে সিঙ্কার লুপ আর নিডেল লুপ, হ্যাঁ, আর একটাতে সিঙ্কার লুপ বড় করে ফেলতেছি আমরা, যে সিঙ্কার বেশি সামনে আগাচ্ছে, তার ফলে এখানে শেষ কিছুটা সুতা নিডেল লুপ থেকে নিয়ে নিচ্ছে, তখন কি হচ্ছে লাইটার ওয়েট ফ্যাব্রিক। আর যখন আমরা এই সিঙ্কার ক্যামরিংটাকে অপোজিটে নিচ্ছি, তখন কি হচ্ছে, সিঙ্কার লুপটা ছোট হচ্ছে, লুপ বড় হইতেছে। হ্যাঁ, আর কি হইতেছে, যে তোমার টাইটার মানে ফ্যাব্রিকটার কনস্ট্রাকশন টাইটার হইতেছে, আর কি হেভিয়ার হইতেছে। ঠিক আছে, তো এখানে তোমার লাস্টে যেটা বলতেছে, the timing is normally set between the two extremes. টাইমিংটা কি করা হয়, যে তোমার এই তো মাইক্রোফোন বন্ধ করো, আর ওখান থেকে আওয়াজ আসে। দেখো যে the timing is normally set between the two extreme, হ্যাঁ, যে আমরা সিঙ্কার লুপ বড় বা ছোট না, এর মাঝামাঝি একটা অবস্থায় সেট করা হয়। ঠিক আছে, তো তোমরা একটু করবা, বুঝছো, যে যেটা বললাম বেলা স্যারের বইটা একটু ফলো করবা, আমার মনে হয় ওইটাই একদিকে ভালো হবে। তুমি যদি এখানে পড়তে অসুবিধা না হয় তারপরে একটু দেখো, কারণ আমার কাছে মনে হয়েছে যে বেলা স্যারের বইয়ে তোমার স্টেপ বাড়ানো, হ্যাঁ, যে কোনো বর্ণনা একটু বেশি দেওয়া, ব্যাখ্যা বেশি দেওয়া আছে। হ্যাঁ, তারপর ধরো যেটা বললাম নিটিং অ্যাকশন, হ্যাঁ, নিটিং অ্যাকশন গুলা আমার মনে হয় ওখানে সুন্দরভাবেই আছে। তবে স্পেন্সারের বইয়ের ডায়াগ্রাম গুলা সুন্দর আছে, বুঝছো, যে ক্লিয়ার ডায়াগ্রাম, এখানে সব লাইন স্কেচ, হ্যাঁ, সুন্দর করে ড্র করা আছে।
বেলা স্যারের বইয়েও ডায়াগ্রাম আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডায়াগ্রাম গুলা এই, আর তোমাদের একটা জিনিস বলবো যে তোমাদের একটু ফ্রি হ্যান্ড স্কেচ করার করতে হবে, হ্যাঁ, যে ধরো তোমার অনেক কোশ্চেন আছে যেখানে আমরা সবাই জানি যে ডায়াগ্রাম দিতে হবে, হ্যাঁ, তার মানে কি ওটা মেইন ডায়াগ্রাম একটু যত্ন নিয়ে রাখবা। এছাড়া তখন ধরো যখন অ্যান্সার লিখতেছো তখন তোমার মনে হতে পারে যে যেটা লিখতেছো এটার কোনো ডায়াগ্রাম তোমার মাথায় আছে, হ্যাঁ, বা তুমি এঁকে দেখাইতে পারবা। তাহলে ওটা যদি মেইন ডায়াগ্রাম না হয়, কোশ্চেন যদি মেইন ডায়াগ্রাম না হয়, তাহলে তোমরা ওটা ফ্রি হ্যান্ডে সাইডে বা নিচে সংক্ষেপে এঁকে দিবা, বুঝছো? যে তাতে অনেক সময় হয় কি যে লেখায় বোঝা না গেলেও তোমার ডায়াগ্রাম দেখলে বোঝা যায় যে তুমি কি বলতে চাইছো। আবার অনেক সময় ক্লিয়ার ভাবে লিখলে আর ডায়াগ্রামটা দিলে আরো জিনিসটা সহজ মানে ভালো হয়, বুঝছো? তো তোমাদের এখানে আমি যেটা দেখতেছি, আমার এখানে তোমার ওই সিঙ্গেল জার্সি প্লেনের জিনিসগুলা কভার করা হয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে দেখি, যেহেতু রিব আর ইন্টারলক তোমাদের আমি ল্যাবে স্যার করাইছি। আসসালামু আলাইকুম। আমি একটু বলি, হ্যাঁ, রিব আর ইন্টারলকটা আমরা দেখি একদিনে শেষ করতে পারবো, 3-4টা একটু সময় লাগে। আর এইগুলো মোটামুটি আমাদের হয়েছে, বুঝছো? এই যে নিটিং অ্যাকশন, হ্যাঁ, ওই যে ডিলেট টাইমিং, হ্যাঁ, এই সিঙ্ক্রোনাইজ টাইমিং, খুব একটা বেশি জিনিস নাই রিবে। তো দেখি আমরা, বলো বলো কি বলতেছিল? জি স্যার, ওই যে ক্লাসের টাইমটা কি স্যার একটু চেঞ্জ করা যায় স্যার? খুব টাইমলি ভালো হতো স্যার, কারণ 9টার সময় ওঠাটা একটু টাফ হয়ে যায় স্যার। তোমরা কয়টায় করতে যাচ্ছ? স্যার যদি আপনি আরেকটু পরে দেন 11টার দিকে তাহলে খুব ভালো হয় স্যার। মানে এখন যাদের ক্লাস নেবেন ওদেরকে স্যার 9টার সময় পাঠান দিন স্যার। এখন যাতে, যাই হোক, তাহলে তোমরা কি 3টায় করতে পারবা, দুপুর 3টায়? স্যার সবার একটু মতামত নিতে হবে স্যার, অনেকের কাজ টাজ থাকে তাহলে তো। টিউশনে জানা আমাকে দুপুর 3টায়, হ্যাঁ, তাহলে তোমাদের 2টা ক্লাসই দুপুর 3টায় নিয়ে যাবো, হ্যাঁ, ঠিক আছে? তুমি আমাকে জানাও, সাদমান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি জানিয়ে দিব একটু পরে। হ্যাঁ, 3টার সময়, হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফিজ।